বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় আজ রাতের প্রধান খবর। চীনের তিয়ানজিন শহরে অমিক্রন শনাক্ত হওয়ার পর 1,40,00,000 বাসিন্দার কোভিড পরীক্ষা চলছে। বাংলাদেশে দুর্নীতি দায়ে এক সাবেক কারা উপমহাপরিদর্শকের 8 বছরের কারাদণ্ড হয়েছে, কিন্তু কারাগারে দুর্নীতি বন্ধ করা যায় না কেন? পুরা কারা ব্যবস্থাপনাটাই এখন দুর্নীতিগ্রস্ত। এটাকে ভেঙে ঢেলে সাজানোটা জরুরি এবং দুই একটি সার্কুলার বা দুই একটি বক্তব্য দিয়ে বা দুই একটি ধারা সংশোধন করে এটাকে আপনি সংশোধন করতে পারবেন না। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের অন্তত 1 ডোজ কোভিড টিকা দিতে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি। প্রান্তিক আয়োজনে শুনবেন ইতিহাসের সাক্ষী। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছে মোয়াজ্জেম হোসেন। চীনের তিয়ানজিন শহরে অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর সেখানকার 1,40,00,000 বাসিন্দার কোভিড পরীক্ষা চলছে। এই টিকা অভিযান চলবে 2 দিন ধরে। এ সময় শহরের লোকজনকে বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চীন করোনা ভাইরাস মোকাবেলার প্রশ্নে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কাজাখস্তানের একটি সরকারি সংস্থা বলছে, গত সপ্তাহের সহিংসতায় দেশে 164 জনের মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংখ্যাটি নিশ্চিত করছে না এবং মৃতের সংখ্যাটি ভুল করে প্রকাশ করা হয়েছে কিনা তাও পরিষ্কার নয়। সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত নিহতের যে সংখ্যা সরকার প্রকাশ করেছে তার থেকে এটা অনেক বেশি। সরকার বলেছে সহিংসতার সময় 44 জন মারা গেছে, যার মধ্যে 18 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। শ্রীলঙ্কা তার সবচেয়ে বড় দ্বিপাক্ষিক ঋণদাতা দেশ চীনকে বলেছে তাদের ঋণ পুনঃতফসিল করতে। শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে গুঁড়ো দুধ এবং রান্নার জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হয়েছে। গত শুক্রবার হতে প্রধান জ্বালানি সরবরাহকারী কোম্পানি রেশন করে জ্বালানি সরবরাহ করা শুরু করেছে। বাংলাদেশের কক্সবাজারে একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছে। উখিয়ার 16 নম্বর ক্যাম্পে আজ সন্ধ্যায় লাগা আগুনে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আফগানিস্তান থেকে আমেরিকানদের প্রত্যাহারের সময় অভিভাবকদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া 2 মাস বয়সের এক শিশুকে তার আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সোহেল আহমেদি নামের এই শিশুটির পিতামাতা কাবুল বিমানবন্দরে ঢোকার চেষ্টার সময় তাকে একজন মার্কিন সৈন্যের হাতে তুলে দিয়েছিলেন। তার পরিবারের বেশিরভাগ সদস্যই আফগানিস্তান থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন, কিন্তু পরে জানা যায় যে এই শিশুটি কাবুলেই রয়ে গেছে এবং এক ট্যাক্সি চালকের জিম্মায় রয়েছে। বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। একটু আগে যেমন শুনছিলেন, বাংলাদেশের এক আদালত দুর্নীতির দায়ে বরখাস্ত এক কারা উপমহাপরিদর্শককে 8 বছরের কারাদণ্ড দিয়েছে। পার্থ গোপাল বণিক নামের এই সাবেক কারা উপমহাপরিদর্শককে ঘুষ নেয়া ও দুর্নীতির 2 অভিযোগে আদালত যথাক্রমে 5 ও 3 বছরের কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা জরিমানাও করেছে। বাংলাদেশের কারাগারগুলিতে নানান ধরনের দুর্নীতির ঘটনা প্রায়ই খবরের শিরোনাম হয়, কিন্তু দুর্নীতি কেন বন্ধ হয় না? শুনুন সংবাদদাতা ফারহানা পারভিনের কাছে। পার্থগোপাল বণিকের 65 লাখ টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে পার্থগোপাল বণিকের বিরুদ্ধে 2020 সালের 29 জুলাই মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে গত বছরের 23 আগস্ট পার্থগোপাল বণিকের বিরুদ্ধে
আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে বলা হয়, আসামি পার্থগোপাল বণিক গত বছরের ২৮ জুলাই দুদকে হাজির হয়ে অনুসন্ধান টিমের কাছে বক্তব্য দেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পার্থগোপাল বণিক বলেন, তার বাসায় ৩০ লাখ টাকা আছে। এই টাকার বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। পরে অভিযান চালিয়ে তার বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করা হয়। বাংলাদেশে কারাগারের দুর্নীতি নতুন কিছু নয়। বন্দীদের থেকে শুরু করে কারারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্ন অনিয়মের। বিশ্লেষকরা বলছেন, কারারক্ষী থেকে শুরু করে যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন তাদের অনেকেই এই দুর্নীতির টাকার ভাগ পান। মানবাধিকার কর্মী নূর খান, কারাগারের ভিতরে চিকিৎসক থাকেন, সেই চিকিৎসকরা দুর্নীতির ভিতর জড়িয়ে যান, যারা কারারক্ষী তারা জড়িয়ে যান, বিভিন্ন স্তরের একদম ঊর্ধ্বতন পর্যন্ত যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা এমন ভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে যান। অনেকেই, সবাইকে এই অভিযোগ দেওয়া ঠিক হবে না, কারণ এটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এখন ইতিমধ্যে অনেকগুলো ঘটনা বেরিয়ে এসছে দুর্নীতির, এবং আজকে যে সাজার ঘটনা ঘটছে এটার পরে এটা খুবই স্পষ্ট যে এটা একজন দুজনের ভিতর সংক্রামিত না, এইটা কারা প্রশাসনের রন্ধে রন্ধেই দুর্নীতি, তা না হলে এই দুর্নীতি বন্ধ হয়ে যেত। কারাগারের সার্বিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠিত কয়েকটি তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের অন্তত ৪০ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এর বাইরেও নানা অনিয়মে জড়িত বিভিন্ন পর্যায়ের ২ শতাধিক কর্মকর্তা কর্মচারী। বিশ্লেষকরা বলছেন, কারাগারে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির শাস্তি শুধু বদলি, এই লঘু দণ্ডকে তারা কোনো শাস্তি মনে করেন না। নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রব খান বলছেন, কারাগারে যে কোনো দুর্নীতির শাস্তি হতে হবে দৃষ্টান্তমূলক, তাহলেই সেটা নিয়ন্ত্রণ করা যাবে। তো এটা এনাফ না, এটাকে বিচার প্রক্রিয়াটা একটু দ্রুত করা এবং যাতে করে এবং এটাকে এক্সাম্পলারি পানিশমেন্ট যদি হয় তাহলে হয়তো এটা অন্তত নিয়ন্ত্রণে থাকবে। এটা নির্মূল করা সম্ভব না, নিয়ন্ত্রণে রাখার জন্যই আসলে আইনের শাসনটা একটু বেশি করে প্রয়োগ করা দরকার বলে মনে করে। এদিকে নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন কন্ডেম সেলে বসে মোবাইল ফোন চালাতেন। বুধবার ফোনটি উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ। নূর হোসেনের কাছে মোবাইল ফোন কিভাবে এলো, এই ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। এর আগেও দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে নানা অভিযোগ সংবাদ মাধ্যমের খবর হয়েছে। মি. খান বলছেন, কারাগারে দুর্নীতি বন্ধের জন্য দেশের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। বন্দী যারা থাকেন, যারা দীর্ঘদিন ধরে বন্দী থাকেন, তারাও বিভিন্ন পদ পদবি ধারণ করেন, ম্যাট এবং অন্যান্য বিষয়, এরাও কিন্তু অন্য বন্দীদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করেন। তার মানে পুরা কারা ব্যবস্থাপনাটাই এখন দুর্নীতিগ্রস্ত, এবং এটাকে ভেঙে ঢেলে সাজানোটা জরুরি। এবং এইটা শুধু কারা প্রশাসনের বিষয় না, এটা মন্ত্রণালয় এবং যারা নীতি নির্ধারক দেশের জন্য, তাদের সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে, চিন্তা করতে হবে। কারণ দুই একটি সার্কুলার বা দুই একটি বক্তব্য দিয়ে বা দুই একটি ধারা সংশোধন করে এটাকে আপনি সংশোধন করতে পারবেন না। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কারাগারে অর্থের বিনিময়ে আসামিদের সঙ্গে বিশেষ সখ্য অনৈতিক সুযোগ সুবিধা দেওয়া নেওয়া হয়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিক কর্মকর্তা ও কারারক্ষীর এসব কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও শাস্তি হিসেবে শুধু অন্যত্র বদলি করা হয়। পরবর্তী সময়ে জোরালো তদবিরে সে বদলিও স্থগিত করা হয়। ফারহানা পারভিনের প্রতিবেদন, ঢাকা থেকে। বাংলাদেশে চলতি মাসের ১৫ তারিখের মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের অন্তত ১ ডোজ করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার কাজ সম্পন্ন করতে সরকার এক বিশেষ কর্মসূচি শুরু করেছে। অন্তত ১ ডোজ টিকা না নেওয়া থাকলে শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে যেতে পারবে না। সরকারের তরফ থেকে এমন ঘোষণাই করা হয়েছে। এর মধ্যে আজই স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে সারা দেশে গত ১ সপ্তাহে করোনা ভাইরাসের শনাক্তের হার বেড়েছে শতকরা ১১৫%। তাহলে এত স্বল্প সময়ের মধ্যে এই বয়সের সকল শিক্ষার্থীকে টিকা দেওয়ার কাজটা কতটা সম্ভব হবে, খোঁজ নিয়েছেন ঢাকায় সংবাদদাতা শাহনাজ পারভিন। ঢাকার মিরপুরে কমার্স কলেজ, সেখানে গিয়ে দেখা গেল কলেজের বাইরে বিশাল এলাকা জুড়ে রাস্তার মাঝখানে আইল্যান্ড, ফুটপাথে বসে টিকার ফর্ম পূরণ করছেন শিক্ষার্থীরা।
এর মধ্যেই লাইন দিয়ে প্রবেশ করছেন টিকা নিতে আসা আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। কলেজটির নিজেদের শিক্ষার্থীও ভেতরে লম্বা লাইন দিয়ে বিভিন্ন ক্লাস থেকে নেমে আসছেন টিকার বুথে যাওয়ার জন্য। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া ভুইয়া বলছেন তিনি চান না তার পড়াশোনা আর বাধাগ্রস্ত হোক। যদি আমাদের ঠিকমতো ডোজটা নেওয়া হয় তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তো আমরা অনেক এটাতে হয়তো মোকাবিলা করতে পারি। এখন যদি আবার যদি করোনাটা বেড়ে যায় তো হয়তো আবার আমরা পড়ালেখা ছিটকে যাব, তো এইটা আমাদের কোনো পক্ষেই আমাদের পড়ালেখার জন্য ভালো হবে না। আমরা চাই না আর আমাদের শিক্ষাবর্ষটা পিছিয়ে যাক। 2020 সালের 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পর 1.5 বছরের মতো বন্ধ ছিল সকল শিক্ষা প্রতিষ্ঠান। গত বছর সেপ্টেম্বরের 12 তারিখ স্কুল পর্যায়ে আংশিক শ্রেণীকক্ষে পাঠদান শুরু হয়েছে। এরপর গত বছরের নভেম্বরের 1 তারিখ ঢাকায় 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশে গত সপ্তাহখানেক জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। বৃদ্ধির হার গত 2 শীতের মৌসুমের তুলনায় অনেক বেশি। বাংলাদেশে মার্চ মাসের দিক থেকে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণ অনেক বাড়তে শুরু করবে এমন আশঙ্কা থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহে ঘোষণা দেওয়া হয় যে 15 জানুয়ারির মধ্যে দেশ জুড়ে 12 থেকে 17 বছর বয়সী সকল শিক্ষার্থীকে অন্তত 1 ডোজ টিকা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। 1 ডোজ টিকা নেওয়া না থাকলে শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে যেতে পারবেন না। কমার্স কলেজের মূল গেটের বাইরে টিকা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকরা জটলা করে দাঁড়িয়েছিলেন। একজন অভিভাবক বলছেন টিকা পেয়েছে যে শিশুরা তাদের সাথে টিকা পায়নি এমন শিশু শ্রেণীকক্ষে একসঙ্গে ক্লাস করছে, তাতে তিনি নিরাপদ বোধ করছেন না। কে আমার বাচ্চা দিয়ে গেছে, যে বাচ্চাটা দেয়নি টিকা তার মাধ্যমে যে রোগটা ছড়াবে না তার কি নিশ্চয়তা আছে? সেও ক্লাস করতেছে, আমার বাচ্চাটাও ক্লাস করতেছে, এটা কি না প্রবলেম হচ্ছে না? প্রাথমিকভাবে ঢাকার 8টি শিক্ষা প্রতিষ্ঠানে টিকা কেন্দ্র চালু করার মাধ্যমে 12 থেকে 17 বছর বয়সীদের টিকা কার্যক্রম শুরু করা হয়েছিল। পর্যায়ক্রমে তা ঢাকার বাইরে বিভিন্ন জেলায় দেয়া শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী সারা দেশে এই বয়সী শিক্ষার্থীর সংখ্যা 1,15,00,000-এর মতো। এখনো পর্যন্ত 45 লাখ শিক্ষার্থীর অন্তত 1 ডোজ করে টিকা দেয়া সম্পন্ন হয়েছে। এই সপ্তাহের মধ্যে বাকি সবাইকে টিকা দেয়া কতটা সম্ভব হবে জানতে চেয়েছিলাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন বিষয়ক পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহেদুল খবির চৌধুরীর কাছে। প্রায় সারা দেশের সকল উপজেলাতেই এই কার্যক্রমটি শুরু হয়ে গেছে এবং যেহেতু 15 তারিখের মধ্যে একটি টার্গেট সেট করা হয়েছে সেজন্য আর কিছু সিম্পলিফিকেশনও করা হয়েছে যে স্টুডেন্টসদের রেজিস্ট্রেশনের কিছু তারা জটিলতায় পড়ে বা ডিলে হয়। এখন কোনো শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নেওয়ার ক্ষেত্রে তার জন্ম সনদ বা এটাতে নিয়ে রেজিস্ট্রেশন ছাড়াও টিকা নিতে পারবে। সেই জন্য আমাদের কাছে মনে করছি যে টিকার যে লক্ষ্য স্থির করা হয়েছে সেটা অর্জিত হবে। তবে গ্রামের দিকে শিক্ষার্থীরা এখনো খুব একটা টিকা দিতে যাচ্ছেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। অন্যদিকে আজই দেশের শিক্ষামন্ত্রী বলেছেন যদি মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কারণে সংক্রমণ বাড়বে তাহলে তা বন্ধ করে দেওয়া হবে, তবে এখনই এমন সিদ্ধান্ত সরকার নিচ্ছে না। এই ছিল শাহনাজ পারভিনের প্রতিবেদন ঢাকা থেকে। সারা পৃথিবী এখন হাতের মুঠোয় চলে এসেছে। লাইক, কমেন্ট, শেয়ারে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ঘটনার খবর। এমন ভাইরাল কিছু বিষয় নিয়ে বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বাংলাদেশ ট্রেন্ডিং, যেখানে থাকবে সাক্ষাৎকার, প্রতিবেদন আর তরুণ সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের বিশ্লেষণ। দেখতে চোখ রাখুন প্রতি সোমবার রাত 9:35 চ্যানেল আইতে। ভারতে কোভিড মহামারীর তৃতীয় ঢেউ যখন সজোরে আছড়ে পড়ছে ঠিক তখনই উত্তরপ্রদেশ সহ দেশের 5টি রাজ্যে নির্বাচনী তফসিলের ঘোষণা রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি করেছে। ক্ষমতাসীন বিজেপি নির্দিষ্ট সময়ে ভোট করার এই ঘোষণাকে স্বাগত জানালেও বেশ কটি রাজনৈতিক দল মনে করছে এই সাংঘাতিক মহামারীর মধ্যে নির্বাচন কিছুদিনের জন্য পিছিয়ে দিলে কোনো ক্ষতি হতো না। নির্বাচন কমিশন অবশ্য দাবি করছে সব ধরনের কোভিড প্রোটোকল ও সতর্কতা মেনেই ভোট অনুষ্ঠিত হবে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। আজ রবিবার সকালেই ভারত সরকার জানিয়েছে গত 24 ঘণ্টায় দেশের নতুন কোভিড সংক্রমণের সংখ্যা প্রায় 1,60,000 ছুঁয়েছে আর গোটা দেশে গড় পজিটিভিটি রেটও 10% ছাড়িয়ে গেছে। দেশে থার্ড ওয়েভের পিকে সংক্রমণ যেখানে পৌঁছতে পারে বলে বিশেষজ্ঞরা এর আগে পূর্বাভাস করেছিলেন, ভারতে পজিটিভ কেস লোড এর মধ্যেই সেই সংখ্যার কাছে পৌঁছে গেছে। মহামারীর তৃতীয় ঢেউ বা থার্ড ওয়েভ ভারতে কতটা বিধ্বংসী আকার নেয়, গোটা দেশ এখন প্রবল উৎকণ্ঠা আর আশঙ্কা নিয়ে সেদিকেই তাকিয়ে আছে।
কিন্তু এরই মধ্যে শনিবার বিকেলে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ সহ 5টি রাজ্যে 1 মাস পরেই ভোট শুরুর ঘোষণা অনেককে বিস্মিত করেছে। सभी राजनीतिक दलों के प्रतिनिधियों ने ये हम लोगों को बताया कि कोविड प्रोटोकॉल का पालन करते हुए समय पर चुनाव होने चाहिए। প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র অবশ্য দাবি করেছেন, সব রাজনৈতিক দলই নির্দিষ্ট সময়ে ভোট করার পক্ষে মত দিয়েছে। সব দলের প্রতিনিধিরাই বলেছেন, কোভিডের বিধিনিষেধ মেনে ভোট করালে নির্বাচন পেছনোর কোনো দরকার নেই। কোভিডের মধ্যে ভোট করানোর ব্যাপারে তাঁরা নানা পরামর্শও দিয়েছেন, যেমন ঘিঞ্জি এলাকার ভোট কেন্দ্রগুলো খোলা জায়গায় করতে বলা হয়েছে। सुझाव दिया कि घनी आबादी वाले पोलिंग स्टेशन को खुले स्थानों में किया जाए। দেশের স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন জানায়। আপাতত সব ধরনের নির্বাচনী জনসভা নিষিদ্ধ করে দলগুলোকে ডিজিটাল ও ভার্চুয়াল প্রচারণার ওপরেই জোর দিতে বলা হয়েছে। তবে বিরোধী দল তৃণমূল কংগ্রেস, যারা আসন্ন নির্বাচনে গোয়াতে লড়বে, তাদের দলের 2 নম্বর নেতা অভিষেক ব্যানার্জি মনে করছেন ভোট এখন পিছিয়ে দিলেই ভালো হতো। নির্বাচন যে রাজ্যগুলোতে আছে নির্বাচন কমিশন ঠিক করবে, সেখানে গাইডলাইন মেন, কিন্তু যেখানে পজিটিভিটি রেট বা পরিস্থিতি হাতের বাইরে, সেখানে নির্বাচন করে একটা রাজনৈতিক দলকে খুশি করতে গিয়ে মানুষের জীবনকে আমি বিপন্ন করছি, সেটাও তো ঠিক না। মানুষ বাঁচলে নির্বাচন, আপনি বাংলায় যখন সেকেন্ড ওয়েভ হয় কি পরিস্থিতি হয়েছিল 8 দফায় নির্বাচন করার জন্য দেখেছেন। এপ্রিল মাসে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, 40% 45% পজিটিভ হয়ে গেছে, সেখান থেকে কমে 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 2% 1.5% এসে আবার সেই ওমিক্রনের কারণে 40% 30% এখন পজিটিভিটি রেট। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি আপনাদের আবার বলছি, রাজ্য সমাজকে বাঁচানোর লক্ষ্যে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। মানুষের প্রাণ বাঁচলে আগামী দিন সব আস্তে আস্তে হবে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাও অনেকটা একই সুরে বলেছেন, ভোট তারা ঠিকই লড়বেন, কিন্তু ভোটের দিনক্ষণ পেছনো গেলেই ভালো হতো। ভারতের সাবেক নির্বাচন কমিশনার SY কুরেশি অবশ্য মনে করেন না কমিশনের হাতে সে ক্ষমতা ছিল। Not even the Supreme Court, actually the power is only with the parliament, that too in an emergency situation. মিস্টার কুরেশি বিবিসিকে বলছিলেন, কমিশন কেন, সুপ্রিম কোর্টেরও আসলে ভোট পেছনোর এখতিয়ার নেই, আছে শুধু পার্লামেন্টের, যারা 3টি আপদকালীন পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে: 1 যুদ্ধ, 2 বৈদেশিক আক্রমণ ও 3 অভ্যন্তরীণ বিদ্রোহ। ঘটনা হলো মহামারী কিন্তু এই তালিকায় পড়ে না, এবং যতক্ষণ না পার্লামেন্ট সংবিধান সংশোধন করছে ততক্ষণ কিন্তু সুপ্রিম কোর্টও ইমার্জেন্সি জারি করে ভোট পিছনোর কথা বলতে পারে না। If it is the constitutional requirement, how can even Supreme Court say impose emergency and postpone election? নির্বাচন যে পিছনো হলো না, এর পেছনে আবার রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আমজনতারও দায় দেখছেন পাঞ্জাবের সুপরিচিত রাজনৈতিক ভাষ্যকার কনওয়ালপ্রীত কাউর। As a big fan of Indian democracy and the elections, I actually wait for elections wherever they might happen because it is like a big marriage scene. মিস কাউর বিবিসিকে বলছিলেন, গণতন্ত্রের ভক্ত হিসেবে দেশের যেখানেই নির্বাচন হোক না কেন, আমরা অধীর আগ্রহে তার অপেক্ষা করি। এখানে ভোট মানে বিরাট একটা রঙিন প্রাণবন্ত বিয়ের উৎসবের মতো। সেই আড়ম্বরকে সরিয়ে রেখেই যে কিছু দল তড়িঘড়ি ভোট করতে রাজি হয়েছে, এটা যেমন আক্ষেপের, তেমনি আমি কিন্তু এর জন্য দেশের সাধারণ মানুষকেও দায়ী করব। বাজারে, শপিং মলে তারা যেমন বেপরোয়াভাবে ঘুরছেন, সেজন্যই কিন্তু কর্তৃপক্ষ ভোট না পেছনোর সিদ্ধান্ত নিতে পেরেছে। They're not following as of now. এর আগে 2020-এর শেষ দিকে মহামারীর তীব্র অভিঘাতের মধ্যেই বিহারে ভোট হয়েছে। মাত্র 9 মাস আগে দেশে সেকেন্ড ওয়েভ যখন তুঙ্গে, তখনও ভোট হয়েছে পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ুতে। 5 রাজ্যে ভোটের ঘোষণা থেকে মনে হচ্ছে মহামারীর ঢেউ যতই তীব্র হোক, তার মধ্যেই যথারীতি নির্বাচনের আয়োজন ভারত যেন প্রায় রুটিনে পরিণত করে ফেলেছে। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। আপনারা শুনছেন বিবিসির অনুষ্ঠান পরিক্রমা। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। এবার আজ রাতের অন্য আয়োজন ইতিহাসের সাক্ষী। পরিবেশন করছেন পুলক গুপ্ত। ইতিহাসের সাক্ষী। তিব্বতে চীনা অভিযানের মুখে 1959 সালে জন্মভূমি ছেড়ে ভারতে পালিয়েছিলেন তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। সেই নাটকীয় ঘটনা এবং তার খবর প্রকাশের সঙ্গে জড়িত ছিলেন যারা, তাদের সঙ্গে কথা বলেছেন বিবিসির লুইস হিদালগো, যা নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। 1959 সালের মার্চ মাস, লাসায় চীনা সৈন্যদের চোখ এড়িয়ে 5 দিন ধরে পার্বত্য পথ পাড়ি দিয়ে দালাই লামা অবশেষে ভারতে পৌঁছেছেন। খুব দ্রুতই এই খবর ছড়িয়ে পড়তে শুরু করল।
এর আগে পর্যন্ত তিব্বতের বাইরের লোকেরা জানত যে তিব্বতের রাজধানী লাসায় একটি অভ্যুত্থান প্রচেষ্টাকে দমন করেছে চীনারা, আর দালাই লামা কোথায় আছেন তা জানা যাচ্ছে না। চীনা সৈন্যরা তার খোঁজে পার্বত্য এলাকাগুলোতে অনুসন্ধান চালাচ্ছে, আর হিমালয়ের অপর প্রান্তে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন একটা খবরের জন্য। দালাই লামা যে ভারতে চলে গিয়েছেন সেই খবরটা প্রথম দেয় রয়টার্স বার্তা সংস্থা। দিল্লিতে রয়টার্সের সংবাদদাতা ছিলেন তখন পিটার জ্যাকসন। I'd hired an airplane to fly from Delhi to Tezpur, which was 1,000 miles away from. আমি একটা প্লেন ভাড়া করে তেজপুর গিয়েছিলাম, সেটা দিল্লি থেকে প্রায় 1000 মাইল দূরে। আমি সেখানে পৌঁছার পরপরই খবর পেলাম যে দালাই লামা পায়ে হেঁটে পার্বত্য পথ ধরে নেমে আসছেন। তিনি যখন এসে পৌঁছলেন এবং আমাদের দেখতে পেলেন, তখন তিনি দুহাত তুললেন এবং সবার দিকে তাকিয়ে হাসলেন। এটা ছিল খুবই আবেগময় এক দৃশ্য। তিব্বতী পোশাক পরা কিশোর দালাই লামার আগমন প্রত্যক্ষ করতে সেখানে অপেক্ষা করছিল সাংবাদিক ও ফটোগ্রাফারদের দল। সেই ক্যামেরাম্যানদের মধ্যে একজন ছিলেন প্রেম প্রকাশ। See, I was behind the camera and through the viewfinder, I can still recollect. আমি ছিলাম ক্যামেরার পেছনে, আমার চোখে এখনো ভাসছে সেই দৃশ্য। দালাই লামার মধ্যে আমি যেন এক স্বর্গীয় প্রভা দেখতে পাচ্ছিলাম। তিনি ছিলেন শান্ত, খুবই শান্ত। তার হাসিমাখা মুখ দেখে আমার মনে হচ্ছিল একজন জনগণের নেতার জন্ম হচ্ছে। দালাই লামার বয়স যখন 2 বছর, তখন থেকেই তাকে দেখা হয় তিব্বতের আধ্যাত্মিক নেতার একজন অবতার হিসাবে। আর 15 বছর বয়স থেকেই তিনি হয়ে উঠেছিলেন তার জনগণের রাজনৈতিক নেতা। ভারতে আসার সেই দিন তার সাথে ছিলেন তার মা, তার বড় বোন এবং ছোট ভাই তেনজিন চোগিয়াল। তেনজিন চোগিয়ালকেও তিব্বতের আধ্যাত্মিক গুরুর একজন অবতার বলে মনে করা হয়। তিনিও তার ভাইয়ের মতোই তিব্বতী আশ্রমে শিক্ষা গ্রহণ করেন। যখন তাকে সেই আশ্রম ছেড়ে আসতে বলা হলো, তখন তার বয়স 13। তার এখনও মনে আছে তাদেরকে কিভাবে স্বাগত জানানো হয়েছিল। It was such a welcome thing to see the human warmth coming through. So it was very. এই অভ্যর্থনা ছিল এত আন্তরিক এবং উষ্ণ যা আমাদের হৃদয় স্পর্শ করেছিল। দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো অন্যত্র যে তিব্বতী সম্প্রদায় বাস করে তারাও এসেছিল। অনেকে আনন্দে কাঁদছিল। ব্যাপারটা ছিল খুবই আবেগপূর্ণ। তিনি বলছেন ভারতে আসার পর তার পরিবার নিজেদেরকে নিরাপদ বোধ করেছিল। Just feeling that you are completely out of some kind of a. মনে হয়েছিল যেন আমরা মানসিকভাবে একটা আবদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছি, যেন আমরা নিজেদের প্রকাশ করতে পারছি, কোনো ভয় ডর আর নেই। এটা ছিল দারুণ স্বস্তিদায়ক ব্যাপার। আমার মা ও বোন তারা যখন লোকজনের সঙ্গে কথা বলছে, সেটা ছিল একেবারেই অন্যরকম অনুভূতি। আমরা মন খুলে যা চাই তাই বলতে পারছি। মনে হচ্ছিল যেন আমরা খুবই অস্বস্তিকর একটা পোশাক গা থেকে খুলে ফেলেছি। চীন তিব্বতে সেনা পাঠায় 1950 সালে। তিব্বতীরা অনিচ্ছা সত্ত্বেও চীনের কাছে নিজেদের সার্বভৌমত্ব ত্যাগ করে, আর এর বিনিময়ে দালাই লামার সরকারকে মোটামুটি আগের মতোই তিব্বত পরিচালনা করতে দেয়া হয়। কিন্তু 1959 সালে চীন যখন সেখানে ভূমি সংস্কার শুরু করতে যায়, তখনই সেখানে উত্তেজনা দানা বাঁধতে শুরু করে। মার্চ মাসে পরিস্থিতি হয়ে দাঁড়ায় সংঘাতপূর্ণ। চীনারা লাসার ঠিক বাইরে একটি ব্যারাকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে দালাই লামাকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তারা বলেছিল যে দালাই লামা যেন সাথে করে কোনো সশস্ত্র রক্ষী নিয়ে না আসেন। তিব্বতীরা আশঙ্কা করছিল যে চীন হয়তো দালাই লামাকে অপহরণ করার চেষ্টা করছে। 3 লক্ষ তিব্বতী দালাই লামার গ্রীষ্মকালীন প্রাসাদ ঘেরাও করল, আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে গেল অভ্যুত্থান। সিদ্ধান্ত নেওয়া হলো দালাই লামা ও তার পরিবারকে অবশ্যই দেশ ছেড়ে যেতে হবে। My mother, my sister, myself and some of the helpers. আমার মা, আমার বোন, আমি নিজে এবং আমাদের কিছু সাহায্যকারী আমরা লাসা ছাড়লাম দালাই লামার যাত্রার আধ ঘন্টা আগে। সেই একই রাতে আমার মা বললেন আমাদের লেই পোশাক পরতে। তারপর আমি যখন আবার সেই ঘরে ঢুকলাম, দেখলাম মা আর আমার বোন দুজনেই পুরুষের পোশাক পরে আছেন। আমি হাসি ঠেকাতে পারছিলাম না।
তারা যাতে কারো চোখে না পড়েন সেজন্যই ছদ্মবেশ ধারণ করেছিলেন। তারা যখন রওনা দিলেন তখন ধূলি ঝড় হচ্ছিল, তার মধ্যেই তারা যাত্রার প্রস্তুতি নিলেন। Some of the Tibetan army people from the regiment of the দেহরক্ষীদের রেজিমেন্ট থেকে জনাতিনেক তিব্বতী সৈন্য এসে আমাদের বলল যাবার সময় হয়েছে। তখন আমরা পশ্চিম দিকের গেট দিয়ে বেরিয়ে যে নদীটা আছে সেই দিকে গেলাম। তেনজিন চোগিয়াল তখন ছিলেন একটি অল্প বয়সী ছেলে, তাই তার জন্য ব্যাপারটা ছিল খুবই রোমাঞ্চকর। তারা নদী পার হলেন ছোট ছোট নৌকায় করে। নদীর ওপারে পৌঁছানোর পর তাদেরকে চা খেতে দেয়া হলো। কয়েক ঘন্টা না খেয়ে থাকার পর সেই চা তার কাছে মনে হয়েছিল অতি মধুর। কেউ একজন আমাকে মাখন দেয়া চা খেতে দিল। আমার মনে হলো এত উপাদেয় চা যেন আমি কোনোদিন খাইনি। অন্যদিকে দালাই লামাও সেই রাতেই লেই জনগোষ্ঠীর মানুষের মতো পোশাক পরে যাত্রার জন্য তৈরি হচ্ছিলেন। তার কাঁধে ঝুলিয়ে দেয়া হলো একটি রাইফেল। তার সাথে ছিল আরও কয়েকজন কর্মকর্তার একটি ছোট দল। তাদের মধ্যে তাকে আর আলাদা করে চেনা যাচ্ছিল না। শহর থেকে বেরিয়ে তারা দালাই লামার পরিবারের অন্যদের সাথে যোগ দিলেন। তেনজিন চোগিয়ালের কাছে দালাই লামা একদিকে ছিলেন প্রিয় বড় ভাই, আর অন্যদিকে তিব্বতের পবিত্র নেতা। Now when we crossed the river, we were waiting for some horses to come, arrange horses so that নদী পার হবার পর আমরা অপেক্ষা করছিলাম কখন ঘোড়া আসবে, যাতে বাকি পথটা আমরা ঘোড়ায় চড়ে যেতে পারি। আমি দালাই লামাকে সেই রাতে আর দেখিনি, পরে পুরো দিনটাও দেখিনি। সন্ধ্যায় যখন আমরা একটা ছোট্ট গ্রামে এক আশ্রমে তাঁবু ফেললাম, তখন আমি তাকে আবার দেখতে পেলাম। এর পরের 2 সপ্তাহ ধরে ছোট্ট এই দলটি কখনো ঘোড়ায় চড়ে, কখনো বা পায়ে হেঁটে রুক্ষ সমভূমি আর পার্বত্য পথ পাড়ি দিল। it's something very much like Pakistan, the western part of Pakistan, Afghanistan. জায়গাটা অনেকটা পাকিস্তান বা আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের মতো। প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো প্রায় একই রকম। আমরা ঘোড়ায় চড়ে যাচ্ছিলাম, আবার পথের যে অংশগুলো বেশি খাড়া সেখানে আমরা হেঁটে যাচ্ছিলাম। এখানে লোকজন খুবই কম। কখনো কখনো আমরা ছোট ছোট বৌদ্ধ আশ্রমে থামছিলাম। ভারত সীমান্তের কাছাকাছি আসার পর তুষারপাত হচ্ছিল। সেখানে আমরা কয়েকটি পর্বত পার হলাম, যেগুলো 22,000 ফুটেরও বেশি উঁচু। তিব্বতের দক্ষিণাঞ্চল ছিল বিদ্রোহীদের দখলে। প্রথমে পরিকল্পনা ছিল এখানেই একটা নিরাপদ আশ্রয় গড়ে তোলা হবে। সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করার কথা তখন ছিল না। দালাই লামা এবং তার সাথের লোকদের ইচ্ছে ছিল দক্ষিণ তিব্বতেই থাকা হবে এবং তারপর চীনের সাথে একটা আলোচনার চেষ্টা করা। কিন্তু যখন তারা সামরিক পদক্ষেপ নেওয়া শুরু করল, সেটাই ছিল সিদ্ধান্ত গ্রহণের মুহূর্ত। তখন দালাই লামা সিদ্ধান্ত নিলেন ভারতে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়ার। তখন দালাই লামা এবং তার লোকজনের কাছে খবর আসছিল যে লাসায় কি হচ্ছে। সেখানে 3 দিন ধরে চীনা বাহিনীর সাথে তিব্বতীদের যুদ্ধ হয়েছিল। মারা গিয়েছিল কয়েক হাজার লোক। দালাই লামার গ্রীষ্মকালীন প্রাসাদ মাটির সাথে মিশিয়ে দেয়া হয়। শহর ছেড়ে পালাতে থাকা লোকেরা জানায় যে চীনা সৈন্যরা রাস্তার ওপরেই মৃতদেহ পোড়াচ্ছিল। লাসা এবং অন্যান্য শহরে সহিংসতার 3 দিন পর সেখান থেকে যুদ্ধের কারণে পালিয়ে আসা লোকেরা আমাদের সঙ্গে যোগ দেয়। দালাই লামা সীমান্ত পার হয়ে ভারতে ঢোকার ঠিক আগে তাদের একজন ছিল তার প্রাইভেট সেক্রেটারি। আমার মনে আছে তিনি খুঁড়িয়ে হাঁটছিলেন, কারণ তার পায়ে গুলি লেগেছিল। 31শে মার্চ সারা পৃথিবীতে খবর ছড়িয়ে পড়ল যে দালাই লামা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন। তাকে ভারতে আশ্রয় দেয়া হয় এবং তারা উত্তর ভারতের ধর্মশালাতে তাদের আবাস গড়ে তোলেন। তার সাথে যোগ দেয় প্রায় 80,000 তিব্বতী। তারাও ওই এলাকাতেই থাকতে শুরু করে। জায়গাটার নাম হয়ে যায় লিটল লাসা বলে, আর সেখানেই হয় তিব্বতের নির্বাসিত সরকারের কেন্দ্র। তেনজিন চোগিয়াল এখনও সেখানেই থাকেন। ইতিহাসের সাক্ষী পরিবেশন করলেন পুলক গুপ্ত। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। চীনের তিয়ানজিন শহরে অমিক্রন শনাক্ত হওয়ার পর 1,40,00,000 বাসিন্দার এখন কোভিড পরীক্ষা চলছে। এই টিকা অভিযান চলবে 2 দিন ধরে।
বাংলাদেশে দুর্নীতির দায়ে এক সাবেক কারা উপমহাপরিদর্শকের 8 বছরের কারাদণ্ড হয়েছে। বাংলাদেশে তরুণ শিক্ষার্থীদের অন্তত 1 ডোজ কোভিড টিকা দিতে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি। আর ভারতে কোভিড মহামারীর মধ্যে নির্বাচনের ঘোষণায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিতর্ক। আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতে সন্ধে 7টায়। শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। শুভরাত্রি।